অর্থনৈতিক সংকট এই শব্দটা শুনলেই কিন্তু আমাদের সবার মনে একটা ভয় কাজ করে, তাই না? কিন্তু কি হবে যদি বলি যে একটা সূত্র দাবি করছে এই সংকটই আসলে কিছু মানুষের জন্য আরও ধনী হওয়ার একটা বিশাল সুযোগ? হ্যাঁ, ঠিকই শুনছেন। কিভাবে এটা সম্ভব? চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই একটু খতিয়ে দেখি। শুরুতেই একটা বেশ অবাক করার মতো দাবি। বলা হচ্ছে ধনীরা নাকি অর্থনৈতিক সংকটকে ভালোবাসে, তাদের জন্য এটা নাকি কোনো খারাপ দিনই না। ভাবা যায়? সূত্রটা বলছে সাধারণ মানুষ যখন বিপদে হাবুডুবু খায়, ধনীরা তখন আসলে একটা সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু এই কথাটা শোনার পরই তো মাথায় একটা প্রশ্ন আসে, তাই না? হ্যাঁ, এটাই হলো আসল প্রশ্ন। কিভাবে একটা ঘটনাই কারুর জন্য সর্বনাশ আর কারুর জন্য পৌষ মাস হয়ে দাঁড়ায়? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব এই সংকটকে কেন একটা পরিকল্পিত বিপর্যয় বলা হচ্ছে। তারপর দেখব মানসিকতার ফারাকটা কোথায়। আর সবশেষে আমরা ৩টি মূল কৌশল নিয়ে কথা বলবো: কম দামে কেনা, বিশেষ ঋণের সুবিধা আর আইন বাঁচিয়ে কর এড়ানো। আচ্ছা, তাহলে প্রথম পর্ব শুরু করা যাক। প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। এই যে অর্থনৈতিক সংকট, এটা কি হঠাৎ করে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা, নাকি সূত্রটা যেমনটা বলছে এটা আসলে সিস্টেমের একটা স্বাভাবিক, এমনকি প্রত্যাশিত একটা অংশ? এই ব্যাপারটা বোঝানোর জন্য সূত্রটা একটা দারুণ উপমা দিয়েছে। ঠিক যেমন পুকুরে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, আর সেটাকে আমরা প্রকৃতির নিয়ম বলি, তাই না? এখানেও বলা হচ্ছে অর্থনৈতিক সংকটও ঠিক সেরকমই একটা প্রক্রিয়া, যার মাধ্যমে সম্পদ এক দল থেকে আরেক দলের হাতে চলে যায়, যেন এটাই সিস্টেমের নিয়ম। এখন প্রশ্ন হল, বাজার যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটা বোঝার উপায় কি? সূত্রটা এখানে একটা বিশেষ মাপকাঠির কথা বলছে, নাম বাফেট ইন্ডিকেটর। ব্যাপারটা খুব সহজ। এটা দেশের মোট উৎপাদনের মানে জিডিপির সাথে শেয়ার বাজারের মোট ভ্যালুর একটা তুলনা করে। যদি শেয়ার বাজারের ভ্যালু জিডিপির তুলনায় অনেক বেশি বেড়ে যায়, তখনই বিপদ সংকেত বেজে ওঠে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ২০০৭ সালে আমেরিকার ভয়াবহ অর্থনৈতিক সংকটের ঠিক আগে এই বাফেট ইন্ডিকেটরটা ছিল ১৫০%, যেটা ছিল একটা স্পষ্ট সতর্কবার্তা যে সামনে বড় কিছু ঘটতে চলেছে। তো ২০০৭ সালের ১৫০%-এর কথা মাথায় রাখুন, আর এবার শুনুন এখনকার অবস্থা। সূত্র অনুযায়ী বর্তমানে এই ইন্ডিকেটরটা দাঁড়িয়ে আছে ২২০%, মানে ২০০৭ সালের চেয়েও অনেক বেশি। এর মানেটা কি? এর মানে হলো একটা বড়সড় কারেকশন বা পতনের আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, ধরে নিলাম সংকট আসছে, কিন্তু ধনীরা এটাকে সুযোগ হিসেবে দেখে কিভাবে? সূত্র বলছে এর আসল কারণটা লুকিয়ে আছে টাকা নিয়ে দুই ধরনের মানসিকতার মধ্যে, একেবারে দুটো ভিন্ন জগৎ। এই পার্থক্যটা দেখুন। মধ্যবিত্তের কাছে টাকা মানে কি? সময় আর পরিশ্রমের দাম। কাজ বন্ধ তো আয়ও বন্ধ। কিন্তু ধনীদের চিন্তাটা একদম উল্টো। তাদের দর্শন হলো টাকা দিয়েই আরও টাকা বানাতে হবে। তাদের কাছে যে সম্পদটা আছে সেটাই তাদের জন্য আরও সুযোগ, আরও ঋণের দরজা খুলে দেয়। মানে টাকাটাই তাদের আসল যোগ্যতা। তাহলে মূল প্রশ্নে ফেরা যাক। সংকটের সময় ধনীরা ঠিক কি করে? সূত্র বলছে তাদের সবচেয়ে বড় আর কার্যকর কৌশলটার নাম হল বাই দ্য ডিপ, মানে যখন সবকিছু পড়ে যাচ্ছে ঠিক তখনই কিনে নেওয়া। প্রসেসটা কিন্তু খুবই সহজ। ধরুন বাজারের সংকট দেখা দিল, সাধারণ মানুষ ভয়ে তাদের শেয়ার, বাড়িঘর সব জলের দরে বিক্রি করতে শুরু করে। আর ঠিক এই সুযোগটাই নেয় ধনীরা। তারা তখন ওই কম দামে সব কিনে জমিয়ে রাখে। তারপর তারপর বাজার তো একদিন ঠিকই ঘুরে দাঁড়ায়, আর তখন ওই জলের দরে কেনা সম্পদগুলোর দাম বেড়ে কয়েক গুণ হয়ে যায়। এভাবেই সূত্র বলছে সম্পদটা হাতপতল হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন আছে, এত কম দামে সবকিছু কেনার জন্য তো প্রচুর ক্যাশ টাকা লাগে, তাই না? সেই টাকাটা আসে কোত্থেকে? এখানেই আসছে তাদের দ্বিতীয় কৌশলটা, লোন বা ঋণের সুবিধা। এই চার্টটা একবার দেখুন। সূত্রটা আমেরিকা আর ইউরোপের ডেটা দিয়ে দেখাচ্ছে যে একজন সাধারণ মানুষ যেখানে একটা লোনের জন্য ১৯% সুদ দিচ্ছে, সেখানে একজন ধনী ব্যক্তি হয়তো সে একই কাজের জন্য লোন পাচ্ছেন মাত্র ৯% সুদে। পার্থক্যটা কিন্তু বিশাল, প্রায় অর্ধেকেরও বেশি। কিন্তু কেন এই তফাৎ? কারণটা হলো কোল্যাটরাল বা জামানত। ধনীদের কাছে যেহেতু বন্ধক রাখার মতো বিশাল সম্পদ থাকে, ব্যাংক তাদের লোন দেওয়াটা অনেক কম ঝুঁকিপূর্ণ মনে করে, আর তাই অনেক কম সুদে অনেক বড় অঙ্কের টাকা তাদের হাতে তুলে দেয়। এই সস্তায় পাওয়া টাকাই কিন্তু তাদের সংকটের সময় কাজে লাগে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম: কম দামে সম্পদ কেনা আর সেই টাকা জোগাড় করার জন্য সস্তায় লোন পাওয়া। এবার চলুন তৃতীয় আর শেষ কৌশলটার দিকে তাকাই। সেটা হলো ট্যাক্স বা কর। সূত্র দাবি করছে
ধনীরা আইনকে ব্যবহার করেই তাদের করের বোঝা অনেকখানি হালকা করে ফেলে কিভাবে? ফ্যামিলি ট্রাস্ট, ফাউন্ডেশন, এরকম সব জটিল আইনি কাঠামোর মাধ্যমে। এমনকি সূত্রটা আরও এক ধাপ এগিয়ে বলছে যে অনেক সময় এই আইনগুলোই এমনভাবে তৈরি করা হয় বা প্রভাবিত করা হয় যাতে তাদেরই সুবিধা হয়। এখানে একটা জরুরি বিষয় হল, এসবের কিছুই কিন্তু বেআইনি না, সবই আইনের ভেতরেই করা হয়। কিন্তু সূত্রটা এখানে একটা বড় প্রশ্ন তুলছে, যা কিছু আইনসম্মত তা সবই কি নৈতিক বা ন্যায্য? সিস্টেমটা হয়তো আইনি, কিন্তু এটা কি সমান সুযোগ তৈরি করছে? তাহলে এই 3টে কৌশলকে যদি একসাথে মেলানো হয়, কম দামে কেনা, সস্তায় ঋণ আর আইন বাঁচিয়ে কর এড়ানো, তাহলে পুরো ছবিটা কেমন দাঁড়ায়? চলুন এবার পুরো বিষয়টাকে একসাথে করে দেখি। সূত্রটার মূল যুক্তিটা হল, এই 3টে জিনিস মিলে একটা চক্র তৈরি হয়েছে, আর প্রতিবার যখনই কোনো অর্থনৈতিক সংকট আসে এই চক্রটা ঘুরতে শুরু করে, আর এর ফলে ধনীরা আরও ধনী হয় আর মধ্যবিত্ত বা সাধারণ মানুষের সম্পদ তাদের হাত থেকে বেরিয়ে যায়। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা বড় প্রশ্ন রেখে। সূত্রটা যে চক্রের কথা বলছে সেটা কি আমাদের অর্থনৈতিক সিস্টেমের একটা ভুল, একটা ত্রুটি, নাকি সিস্টেমটা আসলেই এভাবেই কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?